আমি রাষ্ট্রচিন্তার কাছে আরও কিছু কারণে ঋণী। কারণ আমি যখন ইলেকশন কমিশনে এই যে একবার আহত হয়ে বক্তৃতা করেছিলাম নিমন্ত্রিত হয়ে, সেই সময় রাষ্ট্রচিন্তা আমার সেই বক্তব্যকে একটা ভিডিও অ্যালবামে রূপান্তরিত করে প্রচার করেছিল। কাজে আমাকে যে মানুষ চিনছে, আস্তে আস্তে চিনছে, সেটা তার পেছনে রাষ্ট্রচিন্তারও অবদান আছে। আমি সেটা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। তো রাষ্ট্রচিন্তা যেসব কাজ করছে সেগুলো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে। কারণ এই যে কঠিন কঠিন বিষয়গুলো তারা ছাত্র সমাজের মাঝে আলোচনার সুযোগ করে দিয়ে তাদের কাছে সহজ করে দিচ্ছে, সেটা প্রশংসনীয়। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক। তা হাসানাত কাইয়ুম ভাই যেরকমভাবে বলেছেন, আমি বলেছিলাম যে আপনি আমার কথাটাও বলে দিয়েন। উনি সব কিছুই বলে দিয়েছেন এবং একটা প্রাণবন্ত আলোচনা করেছেন। আমি সেজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই, কারণ আমার এখন সংবিধান, আমার এখন রাষ্ট্র, আমার এখন এই নির্বাচন কমিশন, সব কিছু এখন আমার মাথার মধ্যে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সংবিধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার রাষ্ট্র। আমার এখানে এসে এই যে অগ্নিগিরির উপরে আমি বসে পড়েছি, এটাই এখন আমার চিন্তার ভেতরে খেলা করছে। কি করে এটাকে মানে ট্রাকে ওঠানো যায়। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আর রাষ্ট্রের বাইরের কোনো দ্বীপ নয়। সমস্ত রাষ্ট্রকে যেখানে তছনছ করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে, তার ঢেউ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেটা আমরা সবাই অবগত। তবে সেটা আমরা অবগত এবং আমি সেটা লক্ষ্য করছি এবং আমি চেষ্টা করছি যে রাষ্ট্র মেরামতের সাথে সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরামতের দিকেও বেশি মনোযোগ দেওয়া দরকার। রাষ্ট্র তো অনেক বড়, তো রাষ্ট্রকে আমি কতদূর মেরামত করবো? রাষ্ট্র মেরামতের করার জন্য এরকম বড় বড় ফোকাল পার্সন আছে। আমি ক্ষুদ্র মানুষ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরামত করতে পারলেও একটা বড় কাজ হবে বলে আমি মনে করছি এবং সেই কাজ আমি অলরেডি শুরু করেছি এবং ছাত্ররা আমার পাশে আছে, এই বিশ্বাস আছে। আমি এটা আমার সুযোগ্য সহকর্মীদের সাথে নিয়ে এটা হয়তো কিছুটা করার চেষ্টা করব। তা এখন বলতে হয়, ধন্যবাদ জানাতে হয় বা দু চার কথা বলতে হয়, আমি এলোমেলোভাবে বলি, কারণ আমি খুবই ক্লান্ত। আমাকে রাজীব ভাই অনুরোধ করেছিলেন, স্যার 2 পৃষ্ঠা লিখে নিয়ে আসবেন। আমি এক লাইনও লিখতে পারিনি। আমি কালকে সকালে গিয়েছি এশার নামাজের সময়, আজকে সকালে এসেছি, হয়তো আরও পরে যাব। কারণ আমি সাডেন ভিজিট করতেছি বিভিন্ন ডিপার্টমেন্ট হল, হঠাৎ করে চলে যাই, যে দেখি ক্লাস হচ্ছে কি না, এটসেট্রা এগুলো আমি করছি। কারণ আছে, অকারণে করছি না। তো তবুও আমি কয়েকটা ক্রিটিক্যাল বিষয়, যেগুলো ছাত্ররা প্রায় ভুল করে, এরকম 2-1টা বিষয়ে আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে। কারণ মূল যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা চমৎকারভাবে কাইয়ুম ভাই আলোচনা করেছেন। আমি তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই সেজন্যে। একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, কীভাবে আমরা পচনের শেষ প্রান্তে এসেছি, সেটা উনি ফুটিয়ে তুলেছেন। এই যে অর্থ পাচার থেকে শুরু করে, মানি লন্ডারিং থেকে শুরু করে সব কিছু। তা যা হোক, আমরা যে এখন যে অবস্থায় আমরা আছি, উনি যথার্থই বলেছেন যে আমরা একটা সংকটকালের মধ্য দিয়ে আমাদের সময়টা অতিবাহিত হচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তা এই যে ঘুণে ধরা সমাজকে, রাষ্ট্রকে, সংবিধানকে মেরামত করার বা সংস্কার করার একটা অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই জন্যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা জড়িত ছিল তাদেরকে আমি স্যালুট করি, শ্রদ্ধা জানাই এবং যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। যারা এখনও এই পঙ্গুত্ব বরণ করেছেন, হাসপাতালে রয়েছেন, তাদের সমবেদনা জানাই এবং যতদূর পারি আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এবং আমাদেরও দুইজন প্রিয় ছাত্র ইতিহাস বিভাগের, তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। একজনের বড় ভাই কয়েকদিন আগে এসেছিলেন আমার কাছে, আমি তাকে বাংলোতে নিয়ে গিয়েছিলাম, অনেক কথাবার্তা বললাম ইত্যাদি, বড় কষ্ট লাগে। তো ছাত্ররা এই অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যদি আমরা হারাই,
তাহলে সেটা তার চাইতে দুঃখের আর কিছু হবে না। তো এই সুযোগ আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনারা যারা এই আন্দোলনে জড়িত ছিলেন, যদি আপনারা এই আন্দোলন ফেল করতেন, আপনারা তো জানেন আপনাদের স্থান হতো কোথায়। আপনাদের স্থান হতো হয় আয়না ঘরে, না হলে জেলের অভ্যন্তরে, অথবা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতেন। কাজে এই আন্দোলনে যেহেতু আপনারা বিজয় লাভ করেছেন, ফ্যাসিস্ট বা স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছেন, কাজেই এখান থেকে একটা সংস্কারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে এবং এই আন্দোলনের পরে এই নতুন একটা সরকার, একটা এই যে আপনার নির্দলীয়, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি এবং গণ আকাঙ্ক্ষার উপরে ভিত্তিশীল একটা সরকার এখন রাষ্ট্র পরিচালনায় রয়েছে এবং সেই সুযোগটা আমরা পাচ্ছি তাদের মধ্য দিয়ে। এরকম একটা সরকার আছে দেখেই হয়তো আমি এখানে এই ভাইস চ্যান্সেলরের পদে এসেছি। তা না হলে দলীয় সরকার থাকলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। কারণ আমি লক্ষ্য করেছি দলীয় সরকার সবসময় তার কাজ করে তার দলের স্বার্থের দিকে লক্ষ্য রাখে, তার দলের সদস্যদের এই যে লাভ লোকসানের দিকে লক্ষ্য রাখে। সেই জন্যে দলীয় সরকার থাকলে হয়তো আমি বিবেচিত হতাম না। তো তাহলে সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মেরামত করার চেষ্টা করব এবং সবাই মিলে আমরা রাষ্ট্রকেও যেভাবে কাইয়ুম ভাই দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন, আমাদের সুযোগ রয়েছে, সেই সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আপনারা শুনেছেন, আমি রিপিটেশন করতে চাই না। তবে আমি দু একটা বিষয় এখানে বলতে চাই। ছাত্ররা প্রায় ভুল করে আমাকে, এই যে আমাদের যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনগুলো ইলেকশনের নামে, নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা প্রহসন, সেটা ফার্স, সেটা ফ্রডুলেন্ট ইলেকশন, প্রহসনমূলক নির্বাচন। একেবারে গোড়া থেকেই আমাদের যে 12টা নির্বাচন হয়েছে, সেই 12টা নির্বাচনের মধ্যে শুধুমাত্র এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে পঞ্চম, সপ্তম এবং অষ্টম সংসদ নির্বাচনকে আপনার বলা যায় যে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছে। এখানে ছাত্ররা এবং সাধারণ জনগণ একটা ভুল করে। রিসেন্টলি আমি নেতাদের মধ্যেও এই ভুল লক্ষ্য করছি। তারা এর সাথে আরেকটা নির্বাচনকে জুড়ে দিচ্ছেন স্বচ্ছ নির্বাচনের তালিকায়, সেটা হচ্ছে নবম সংসদ নির্বাচন। এখানে আমার কঠোর আপত্তি আছে। আপনারা কখনো এই ভুল করবেন না যে এই যে নবম সংসদ নির্বাচন যেটা হয়েছিল সেটা হচ্ছে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের শাসনামলে হয়েছিল এবং ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার ছিল একটা অবৈধ, অসাংবিধানিক সরকার। কিছু মেরুদণ্ড দুর্বল রাজনীতিবিদ, কিছু উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা এবং কিছু জেনেভা কনভেনশন লঙ্ঘনকারী কূটনীতিকদের সম্মিলিত ষড়যন্ত্রে এই সরকার ক্ষমতাসীন হয়েছিল এবং ক্ষমতাসীন হয়ে এমন একটা নির্বাচন করেছে যেটা অদৃশ্য কারচুপি হয়েছে বলে আমি প্রমাণ করেছি একটা মাত্র তথ্য দিয়ে। সেই তথ্য আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন। আমি এরকম একটা পয়েন্ট বলে দিতে চাই, কারণ ছাত্ররা এই ভুল প্রায়ই করে। তারা বলে, আমরা যখন বলি ভাইবার সময় প্রশ্ন করি, আচ্ছা কয়েকটা তত্ত্বাবধায়ক সরকারের নাম বলে, এই ফার্স্ট ইয়ার অনার্সে হয়তো সে ভাইবা দিচ্ছে, সে বলে এই যে শাহাবুদ্দিন সরকারের, মুখ সরকারের, ফখরুদ্দিনের সরকারেরও নাম বলে দেয়। তো এটা তো ঠিক না। সেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। তারা নিজেরাই তাদেরকে কখনো ক্লেম করেনি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, অথচ আপনি বলছেন তাকে তত্ত্বাবধায়ক সরকার। সে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তারা নিজেরাই বলেছে আমরা সেনা সমর্থিত সরকার, পিকুলিয়ার, সামথিং ডিফারেন্ট। এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না। এই ভুল আপনারা করবেন না। ফলে এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না। এই যে নির্বাচনটা হয়েছিল, আমি শুধু একটা তথ্য দেব। এই নির্বাচনের দুর্নীতি যদি আমি আলোচনা করতে চাই ঘণ্টাখানেক করতে পারবো। আমি তাদেরকে বলেছি যে আমি পরে একটা সেমিনার দেব। আজকে আমার মন মানসিকতা বা শারীরিক সক্ষমতাও নাই, আমি খুবই ক্লান্ত। আমি দু একটা পয়েন্ট বলে শেষ করব। সেটা হচ্ছে যে এই নির্বাচনের অফিসিয়াল কাস্টিং রেট 86.34,
সংসদ নির্বাচন মনে রাখতে হবে, অফিসিয়াল কাস্টিং রেট 86.34, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এটা প্রমাণ করেছি আমার লেখনীতে, এবং আমি যদি ভুল হতাম তাহলে আমার নামে নিশ্চয়ই মামলা টামলা হতো বা সমালোচনা হতো, কেউ চ্যালেঞ্জ করেনি। তা আমি বলেছি এটা মিথ্যা। তাহলে অফিসিয়াল কাস্টিং রেট কত প্রশ্ন আসে, আমি দেখিয়েছি এটা 87.60। তখন আমি MA ক্লাসে পড়াতাম, আমার চাকরি ছিল। তা ছাত্ররা আমাকে প্রশ্ন করেছে, স্যার এটা 87 ইলেকশন কমিশন ইলেকশন করেছে, তারা বলছে 86.34, আপনি 87.60 বলছেন কীভাবে? তখন আমি বলেছি, আসো বাবা এই দেখো। তো ইলেকশন কমিশন থেকে আমি আগারগাঁও 3 বার গিয়েছি, ওদের ডাটা প্রিন্ট করে এনেছি, দেখিয়েছি। ওই নির্বাচনেই প্রথমবার না ভোট এবং বাতিল না ভোটের ব্যবস্থা করা হয়েছিল। এর আগে বা পরে কখনো বাংলাদেশে না ভোট বলে কিছু ছিল না। না ভোটটা কি, যে যাতে কাস্টিং রেট বাড়ে, জনগণ যাতে উদ্বুদ্ধ হয় ভোট দিতে, সেই জন্যে একটা বিধান থাকবে, ব্যালটে সেটা লেখা থাকবে, ওপরের কাহাকেও নয়। সেটা কি? সেটা হচ্ছে আপনার কনস্টিটিউয়েন্সিতে 2 জন দাঁড়িয়েছে, একজন স্মাগলার আর একজন সন্ত্রাসী, আপনি কাউকেও পছন্দ করেন না, সেই জন্য আপনি ভোট দেবেন না। কিন্তু বলা হচ্ছে আপনি ভোট দেন, আপনার 2 জনের একজনকেও ভোট দেওয়া লাগবে না, কিন্তু আপনার ভোটটা আপনার অধিকার, আপনি দেন। সেই জন্য ব্যালটের মধ্যে লেখা থাকে একটা বক্সে, উপরের কাহাকেও নয়, আপনি সেখানে টিক দিলে আপনার না ভোট কাউন্টেড হবে। তাহলে ওই নির্বাচনে না ভোটের প্রচারণা খুব বেশি না হলেও যথেষ্ট না ভোট পড়েছিল। রাঙামাটিতে বেশি পড়েছিল, কোনো কোনো জায়গায় কম পড়েছিল, চিটাগাং 2 আসনে কত পড়েছিল, সবই ইলেকশন কমিশনের ডাটাতে একেবারে প্রিন্টেড অবস্থায় আছে। তা আবার আরেকটা জিনিস আছে, বাতিল ভোট। আপনার দাদা বয়স বেশি, যে আমি শেষ জীবনে একটা ভোট দিয়ে যাব, নাতির কান্দে হাত দিয়ে কোনো রকম এসছে, তো সে ভোট দিতে যেয়ে তার হাত কেঁপে গেছে, দাগের মধ্যে সিল পড়ে গেছে, ওটা বাতিল ভোট। কিন্তু ওটাও জেনুইন ভোট, কারণ ক্যান্ডিডেট ফিজিক্যালি হাজির হয়েছে ভোট কেন্দ্রে এবং তিনি স্যাটিসফাইড হয়েছে, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার, এবং তাকে ব্যালট দিয়েছে, তিনি সিল দিয়ে সেটা বাক্সে ভরেছেন, সেটা গণনা করা হয়েছে যে চিটাগাং 2 আসনে এতটা না ভোট, অমুক আসনে এতটা না ভোট। সারা দেশে 3 লাখ প্লাস, সব মিলে না ভোট এবং বাতিল ভোট মিলে 10 লাখ প্লাস ভোটস অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশনস ক্যালকুলেশন। আমার কোনো ডাটা নেই, তাদের ডাটা। তা যখন তারা দেখেছে যে আমাদের যে জারি জুরি, এটা তো সাংঘাতিক অবিশ্বাস্য পর্যায়ে চলে যাচ্ছে, এই রকম কাস্টিং রেট, তো তখন তারা হয়তো তারা চিন্তা করেছে, আমি জানি না কেন এটা তারা করেছে। তারা পার্সেন্টেজ ক্যালকুলেট করার সময় না ভোট এবং বাতিল ভোট বাদ দিয়ে ক্যালকুলেট করে 86.34 করেছে। তখন আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করেছি, বাবা তোমরা তো বললে, আমি কি করে বলছি, তোমরা কি মনে করো, বাতিল ভোট কি গণনা করা উচিত? বলছে হ্যাঁ উচিত। সেটা কি কাউন্টে আনা উচিত? হ্যাঁ উচিত। না ভোট কি জেনুইন ভোট না অবৈধ ভোট? জেনুইন ভোট, কারণ ক্যান্ডিডেট বেঁচে আছে, ভোট কেন্দ্রে এসছে, ক্যান্ডিডেট প্রার্থী পছন্দ হয়নি তবু তিনি ভোট দিছে, সেটা গণনা করা হয়েছে, সেটা লেখাও আছে, সেটাও নিতে হবে। তাহলে ওই দুটো যোগ করে এবার একটু পার্সেন্টেজ কষো, ক্যালকুলেটারটা ধরো, এখন তো পকেটে মোবাইল আছে সকলের ক্যালকুলেটার, তো দেখো এখন কত হয়েছে। তখন 87.60 হয়েছে। তখন তারা জিজ্ঞেস করছে, স্যার এটা তাহলে কীভাবে হলো? আমি বললাম তারা বেঁচে আছে, 3 জনই বেঁচে আছেন। কখনো যদি চট্টগ্রামে আসে তোমরা জিজ্ঞেস করো যে আপনারা না ভোট এবং বাতিল ভোট বাদ দিয়ে ক্যালকুলেট করছেন কেন, আমাদেরকে ব্যাখ্যা দেন। দেখো তারা কী ব্যাখ্যা দেয়। এনিবডি ক্যান গো টু এনি কোর্ট অ্যান্ড এটা চ্যালেঞ্জ করতে পারে যে এই ইলেকশন রেজাল্টটা রিভাইজ করে শুদ্ধ রেজাল্ট দেওয়া হোক, না ভোট এবং বাতিল ভোট গণ্য করে। আমি অনেকগুলো টকশোতে আমি এই সংশোধনীর কথা বলেছি, এবং অনেকগুলো কেউ তো আমার সাথে দ্বিমত করেন। কাজে এটা আপনারা ক্যালকুলেট করে দেখেন। সাকাওয়াত সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করেন, ডক্টর ATM শামসুল হুদা আছে, তাকে জিজ্ঞেস করেন, সহুল হোসেন আছেন, 3 জন বেঁচে আছেন, বিরাট সুবিধা। তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা না ভোট এবং বাতিল ভোট বাদ দিলেন কোন যুক্তিতে। এটা একটা।